দশম শ্রেণী পর্যন্ত থাকছে না পাবলিক পরীক্ষা, শ্রেণীভিত্তিক মূল্যায়নে জোর। 2022 সালের জন্য নতুন শিক্ষাক্রমের রূপরেখা তৈরি। করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতে মাস্ক পরা নিশ্চিতে রাজধানীর 13 স্থানে অভিযান। মাস্ক না থাকলে 500 টাকা পর্যন্ত জরিমানা। নতুন ধর্ম প্রতিমন্ত্রী হচ্ছেন জামালপুরের সংসদ সদস্য ফরিদুল হক খান, শপথ নেবেন সন্ধ্যায়। মহাখালীতে 7তলা বস্তিতে আগুনে সব হারিয়ে পথে বসেছে 2 শতাধিক পরিবার। ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন। নানা টালবাহানার পর অবশেষে ক্ষমতা হস্তান্তরে রাজি ট্রাম্প। নিজের মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করলেন বাইডেন। বিরোধী সংবাদ দুপুরে স্বাগত সবাইকে। আপনাদের সাথে আছে জাহিদুল বাশার। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার যাব পুরো খবরে। দশম শ্রেণী পর্যন্ত কোনো পাবলিক পরীক্ষা থাকছে না। পরবর্তী শ্রেণী শেষে নেওয়া হবে পাবলিক পরীক্ষা। সেই সঙ্গে পরীক্ষার মূল্যায়ন পদ্ধতিতেও আসছে পরিবর্তন। 2022 সালের জন্য নতুন এই শিক্ষাক্রমের রূপরেখা তৈরি করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। শিক্ষাক্রমে পরিবর্তন আনতে 2018 সাল থেকে কাজ শুরু করে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। নতুন শিক্ষাক্রম 2021 সাল থেকে বাস্তবায়নের লক্ষ্য ছিল, তবে সম্ভব হয়নি করোনার কারণে। এখন 2022 সালে নতুন শিক্ষাক্রমে বই পাবে শিক্ষার্থীরা। নতুন শিক্ষাক্রমে প্রাথমিক পর্যায়ে থাকছে বাংলা, ইংরেজি, গণিত, সমাজবিজ্ঞান, বিজ্ঞান, ধর্মশিক্ষা, ভালো থাকা, শিল্প ও সংস্কৃতি। এসবের বেশিরভাগই বিষয় হিসেবে থাকবে না, ক্লাসে বোঝাবেন শিক্ষকরা। মাধ্যমিক পর্যায়ে থাকছে বাংলা, ইংরেজি, গণিত, জীবন ও জীবিকা, সমাজবিজ্ঞান, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, ভালো থাকা, ধর্মশিক্ষা, শিল্প ও সংস্কৃতি। এর মধ্যে সমাজবিজ্ঞানকে মূল বিষয় ধরে ইতিহাস, অর্থনীতি, পৌরনীতি, ভূগোল বিষয় থাকবে। বিজ্ঞানকে মূল বিষয় নিয়ে ভৌতবিজ্ঞান, জীববিজ্ঞান, ভূবিজ্ঞান বিষয়গুলো থাকবে। নতুন শিক্ষাক্রমে পরীক্ষার উপর জোর কমিয়ে শ্রেণীভিত্তিক মূল্যায়নে জোর দেয়া হচ্ছে। সেখানে পরীক্ষার চেয়ে ক্লাসে উপস্থিতি, মনোযোগ, অ্যাসাইনমেন্ট সহ নানা বিষয়ের ওপর মূল্যায়ন করা হবে। দশম শ্রেণী শেষে 5টি বিষয়ের বোর্ড পরীক্ষা হবে: বাংলা, ইংরেজি, গণিত, সমাজবিজ্ঞান ও বিজ্ঞান। বাকি 5টি বিষয় জীবন ও জীবিকা, ডিজিটাল প্রযুক্তি, ভালো থাকা, ধর্মশিক্ষা এবং শিল্প ও সংস্কৃতির মূল্যায়ন হবে বিদ্যালয়ে। দশম শ্রেণীর আগে বোর্ড পরীক্ষা থাকছে না। দ্বাদশ শ্রেণীর পর আরেকটি বোর্ড পরীক্ষা হবে। এনসিটিবি বলছে, এখন এই শিক্ষাক্রমের যাচাই বাছাই চলছে। যাচাই বাছাই শেষে চূড়ান্ত হবে। আমরা 2022 সন থেকে আশা করছি যে আমাদের এই নতুন শিক্ষাক্রমটাকে আমরা বাস্তবায়নে যাব, এবং বাস্তবায়নে গেলে আমাদের সকল ধারার সাথে সমন্বিত রেখেই আমরা ওই কারিকুলামটা প্রণয়ন করতে চাচ্ছি। এই শিক্ষাক্রমকে ভালো বলছেন শিক্ষা গবেষকরা। বাস্তবায়ন করতে পারলে মানসম্মত শিক্ষা নিশ্চিত সম্ভব। তবে সেক্ষেত্রে শিক্ষকদের প্রশিক্ষণ দিতে হবে সবার আগে। একটি হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক দক্ষতা বাড়ানো, শিক্ষকদের দক্ষতা বাড়ানো, শ্রেণীকক্ষ ভিত্তিক পঠন পাঠনের যে ধারাবাহিক মূল্যায়ন শিক্ষার্থীদের, তার জন্য আমাদের শিক্ষকদেরকে আরো অনেক দক্ষ হতে হবে। সেই সঙ্গে এই শিক্ষাক্রম বাস্তবায়ন করতে হলে শিক্ষা মন্ত্রণালয়কে নিয়মিত নজরদারি করতে হবে বলছে সংশ্লিষ্টরা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীতে স্বাস্থ্যবিধি নিশ্চিতে 7ম দিনের মতো অভিযান পরিচালনা করেছে ঢাকা জেলা প্রশাসন। দেশে করোনার দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ ঠেকাতে এই উদ্যোগ।
আজ রাজধানীর 13টি স্থানে অভিযান চালিয়েছে ঢাকা জেলা প্রশাসন। জিগাতলায় দেখা যায় প্রচুর মানুষ ঘোরাফেরা করছেন মাস্ক ছাড়া। সামাজিক দূরত্ব সহ অন্যান্য স্বাস্থ্যবিধি মানার ব্যাপারেও উদাসীন তারা। মাস্কবিহীন মানুষের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া যারা মাস্ক না পরে রাস্তায় বেরিয়েছেন তাদেরকে সর্বনিম্ন 200 টাকা থেকে সর্বোচ্চ 500 টাকা পর্যন্ত জরিমানা করা হচ্ছে। ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রবিউল আলম জানান, জরিমানার পরও কেউ আইন না মানলে এবং সরকারি কাজে বাধা দিলে 1 মাসের কারাদণ্ড প্রদানের বিধান রয়েছে। শীতে করোনা সংক্রমণ ঠেকাতে প্রয়োজনে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি। করোনা সংক্রমণ ঠেকাতে রাজধানীর বিভিন্ন স্থানে জনসাধারণকে মাস্ক পরা সহ সচেতনতা বাড়াতে অভিযান চালাচ্ছে ভ্রাম্যমাণ আদালত। এই মুহূর্তে মিরপুরের পরিস্থিতি জানাতে সেখান থেকে আছেন সহকর্মী বিপ্রজিৎ চন্দ্র। বিপ্রজিৎ, মাস্ক বিরোধী এই যে অভিযান, যারা মাস্ক পরছেন না তাদের ধরার জন্য সেই অভিযান বেশ কয়েকদিন ধরে চলছে, উন্নতি কতটুকু? আজ তো কয়েকদিন হয়ে গেল। আপনি জানেন, মাস্ক পরা সহ স্বাস্থ্যবিধির পূর্ণাঙ্গ প্রতিপালন নিশ্চিত করতে রাজধানীর 13টি পয়েন্টে আজও অভিযান চলছে। এই অভিযান শুরু হয়েছে 7 দিন আগে এবং টানা অভিযানটি চলছে। তবে অভিযানের প্রথম থেকেই আমি আসলে এদের সঙ্গে ছিলাম, তো তখন আমরা যেটা দেখেছি যে প্রথম দিকে মানুষের যেমন মাস্ক পরা নিয়ে অনীহা বা অসচেতনতা ছিল, তা কিছুটা হলেও কিন্তু এখন উন্নতি হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এখনো অনেক মানুষই মাস্ক পরছেন না, তবে আগের থেকে অবস্থা কিছুটা উন্নতি হয়েছে বলে ধরে নেওয়া যায়, অথবা আমরা যেটা দেখতে পেয়েছি সেটা। কিন্তু এই যে বিষয়টি ম্যাজিস্ট্রেটরা যেটা বলছেন, নির্বাহী ম্যাজিস্ট্রেটরা, তাদের ভাষ্য মতে যে আইন প্রয়োগ করেই শুধু নয়, আইন প্রয়োগ করে সচেতনতা বৃদ্ধি করা যাবে না। যদি পূর্ণাঙ্গ স্বাস্থ্যবিধি মানাতে হয় তাহলে ব্যক্তি পর্যায়ে সচেতনতার কোনো বিকল্প নেই। আর আপনি একটু আগে বলছিলেন যে দণ্ডবিধির কথা, যে 200 টাকা থেকে শুরু করে 500 টাকা পর্যন্ত জরিমানা। তো আমরা এমনটা অনেকে বলতে শুনেছি যে হয়তো মাস্ক না পরলে কি হবে, জরিমানাটাই দিতে হবে। কিন্তু অনেকেই তিনি যে একটা আতঙ্কিত অবস্থা, একটা স্বাস্থ্যবিধি না মানলে যে সংক্রমণের মুখে পড়তে পারেন, এই জিনিসটি আসলে অনেকে বিবেচনা করছেন না। এই জন্য আসলে বিশেষজ্ঞদের সাথে আমরা যেটি কথা বলেছি, তারা বলছেন ব্যক্তি পর্যায়ে সচেতনতা সবচেয়ে বাড়ানো দরকার। কারণ আজও ব্যক্তি পর্যায়ে সচেতনতা আসলে বাড়ানো দরকার। ব্যক্তি পর্যায়ে সচেতনতা তৈরি না হলে আসলে এই পরিস্থিতি থেকে উত্তরণ সম্ভব নয়। আপনি জানেন, করোনা মৌসুমের শুরু থেকেই প্রকোপ বাড়ার বেশ কিছু শঙ্কা করছেন কিন্তু বিশেষজ্ঞরা, এবং এই শঙ্কা থাকার কারণেই মন্ত্রী পরিষদ বিভাগের নির্দেশনায় কিন্তু মোবাইল কোর্ট বাস্তবায়ন করছে ঢাকা জেলা প্রশাসন। তো আজও 13টি পয়েন্টে অভিযান হচ্ছে, কিংবা গত 6 দিনেও যে অভিযানগুলো হয়েছে, প্রতিদিনই কিন্তু কমপক্ষে 50 থেকে 60 জন মানুষকে জরিমানা করা হয়েছে। গত 6 দিনে প্রায় লক্ষাধিক টাকা জরিমানা করা হয়েছে। তো সেটার প্রতিফলন কিছুটা হলেও ধীরে ধীরে প্রতিফলিত হতে শুরু করেছে। অর্থাৎ এখনো আমরা যেটি রাস্তায় দেখতে পেয়েছি, কমপক্ষে 20 থেকে 25% মানুষ কিন্তু এখনো মাস্ক না পরেই বাইরে বেরোচ্ছেন, এবং যারা মাস্ক পরছেন তারাও যে সঠিক নিয়ম মেনে মাস্ক পরছেন সেটি নয়। কারণ হচ্ছে অনেকে মাস্ক পরছেন, আবার সেই মাস্কটি খুলে পকেটে রেখে দিচ্ছেন। এই যে অভিযান চলছে 7-8 দিন ধরে, এটি কি শুধুমাত্র মাস্কের বেলায়? এর বাইরে তো হ্যান্ড স্যানিটাইজারের দিকটা দেখার কথা ছিল, গাড়িগুলোর সিট স্যানিটাইজ করা হচ্ছে কিনা, বা বিভিন্ন প্রতিষ্ঠানে কতটুকু স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা আছে, এগুলোও তো সরকারের নিয়মের মধ্যে ছিল। সেই বিষয়ে কতটা কি এগোচ্ছে? পূর্ণাঙ্গ স্বাস্থ্যবিধির মধ্যে আপনি যে বিষয়গুলি উল্লেখ করেছেন এর সবই ছিল, কিন্তু যে অভিযানটা আমরা গত 7 দিনে দেখতে পেয়েছি সেটিতে শুধু মাস্ক পরার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। শারীরিক কিংবা সামাজিক দূরত্ব, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা সহ অন্যান্য যে স্বাস্থ্যবিধিগুলো রয়েছে সেগুলো প্রতিপালনের কোনো বিষয় অথবা সেগুলো নিশ্চিত করাতে কোনো অভিযান, কিন্তু এই অভিযানের কোনো কার্যক্রমে আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি। মিরপুরে চলছে মাস্ক পরার উপর কড়াকড়ি আরোপ করে যে অভিযান, সেই অভিযানের বিস্তারিত খবরাখবর জানছিলাম আমাদের সহকর্মীর কাছ থেকে। ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে জামালপুর 2 আসনের সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল সন্ধ্যায় শপথ নিচ্ছেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। পরে ওবায়দুল কাদের বলেন, কানাডায় অর্থ পাচারের বিষয়ে তদন্ত করতে দুদককে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। দুদকের তদন্ত শেষ হলে অর্থ পাচারের সাথে জড়িত আরও অনেকের নাম সামনে আসবে। গোল্ডেন মনিরের সঙ্গে কোনো
এমপি বা প্রতিমন্ত্রীর যোগসাজশ আছে কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান ওবায়দুল কাদের। সংবাদ সম্মেলনে পৌরসভা নির্বাচন প্রসঙ্গে বলেন, আগামী ২৮ নভেম্বর মনোনয়ন চূড়ান্ত করবেন প্রধানমন্ত্রী। এ নিয়ে কেউ বিদ্রোহ করলে ছাড় দেওয়া হবে না। দলীয় পরিচয়ে কেউ অপকর্ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন ওবায়দুল কাদের। বলেন, রাজনীতিতে সবার উপরে জনগণ, দল ও সরকার এ বিষয়ে কঠোর। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কেউ কোনো অপরাধে জড়িত থাকলে দলের পথ তাদের জন্য বন্ধ করে দেওয়া হবে বলেও জানান ওবায়দুল কাদের। রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে আগুন লেগে পুড়ে গেছে শতাধিক ঘরবাড়ি ও দোকানপাট। সোমবার রাতে লাগা আগুন প্রায় ১ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। তবে আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। আমার দোকানটা সবার চেয়ে বড় ছিল। মহাখালী সাততলা বস্তিতে লাগা আগুনে সব হারিয়ে এভাবেই বিলাপ করছিলেন এক নারী। ১ ঘন্টার আগুনে বসতবাড়ি, দোকানপাট হারিয়ে নিঃস্ব কয়েকশো মানুষ। পোলাপান নামাইতে পারছি, জিনিসপত্র কিছু বার করতে পারি না। আগুন লাগছে ওই যে ওই পাড়া উজ্জ্বলের দোকানও আমার ঘরের সঙ্গেই, অটোমেটিক দোকানও কেউই নাই, দোকান বন্ধ ছিল, ওই দোকানে তো আগুন ধরছে। আমার ঘর বাড়ি, টাকা পয়সা, গয়নাগাটি যা ছিল ভাই সব পুড়ে গেছে, কিচ্ছু নিয়ে বাড়িতে পারি নাই, খালি আমার ছেলেটা নিয়ে আমি বেরিয়েছি। রাত ১:১২টায় লাগা আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বস্তিতে থাকা প্রায় শতাধিক টিনশেড ঘর ও দোকানে। খবর পেয়ে পর্যায়ক্রমে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট আসে ঘটনাস্থলে। আগুনের তীব্রতা বেশি হয় বেশিরভাগ ঘরই পুড়ে যায়। অপ্রশস্ত রাস্তা, পানির উৎসের অপ্রতুলতা আর উৎসুক জনতার ভিড়ে কাজে বেগ পেতে হয় ফায়ার সার্ভিস কর্মীদের। রাত ১টার কিছু আগে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা না গেলেও বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সূত্রপাত হতে পারে ধারণা ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এখানে যারা বস্তিবাসী, এখানে তাদের যে ঘরের যে অবস্থান, এগুলো হলো টেম্পোরারি কাঠ, টিন এগুলো দিয়ে তৈরি থাকে সাধারণত। এবং এখানে কিন্তু তাদের পরিবারদের চলার জন্য যে সকল একটি বেআইনিভাবে ইলেকট্রিক লাইন আনা অথবা গ্যাস ব্যবহার করা, তো এগুলো কিন্তু সবসময় দেখা যায় যে কম বেশি আগুনের মূল কারণ থাকে। তবে স্পেসিফিকভাবে আগুনটা আমরা তদন্ত সাপেক্ষেই বলতে পারবো। ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। গত ১ দশকে আরও অন্তত ৩ বার আগুন লাগার ঘটনা ঘটেছে মহাখালীর এই সাততলা বস্তিতে। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কেউ হারিয়েছেন উপার্জনের একমাত্র অবলম্বন নিজের দোকান, কারো ঘরের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। আগুন কেড়ে নিয়েছে অনেকের গচ্ছিত টাকাও। মহাখালীর সাততলা বস্তির আগুনে নিঃস্ব হয়েছে অন্তত ২৫০ পরিবার। স্ত্রী সন্তান নিয়ে ৩ জনের সংসার রংমিস্ত্রি লিটন মিয়ার। আগুনের লেলিহান শিখা কেড়ে নিয়েছে তিলে তিলে সাজানো সংসারের সব জিনিসপত্র। আমার সব শেষ হয়ে গেছে, আমি কিচ্ছু বাই করতে পারি নাই। এই আমার ছেলে, এই বাচ্চা, আমি এই বাচ্চা নিয়ে কই দাঁড়াবো, আমি কই যাবো, আমি জানি না। দেখি যে আগুন এইখানে জ্বলতে আছে, তখন তো নিজেকে জীবন নিয়েই মানে বাইরানো ধুম। তখন কি করবো, ঘুমান্ত বাচ্চাটারে শুধু কোলে করে নিয়ে বের হয়েছি। বের হওয়ার পর রাস্তায় যায় দেখি যে আমাদের রুম জ্বলতে আছে। ইলেকট্রনিক্সের দোকানের আয় দিয়েই চলত মোহাম্মদ রাসেলের সংসার। দোকানের উপার্জনেই সন্তানের পড়াশোনার খরচ মেটাতেন তিনি। সেও এখন নিঃস্ব। এই দোকানটাই ছিল আমার একমাত্র সম্বল, কারণ আমার এক ছেলে এক মেয়ে পড়ালেখা করে, আমার এটা দিয়ে তাদেরকে করা। গচ্ছিত নগদ ২ লাখ টাকা পুড়ে যাওয়ায় দিশেহারা আরেক দোকানদার দুলাল দাস। অনিশ্চিত হয়ে পড়েছে তার ভবিষ্যৎ। সব শেষ হয়ে গেছে। কত টাকা? এইখানে আমার ২ লাখ টাকা এইখানেই পড়ছে। এগুলো সব ১,০০০ টাকার নোট, আর এটা ৫০০ টাকার নোট, এটা ১০০ টাকার নোটের বান্ডিল। স্বাস্থ্য বিভাগের সরকারি এইখানে আমার ২ লাখ টাকা এইখানেই পড়ছে। এগুলো সব ১,০০০ টাকার নোট, আর এটা ৫০০ টাকার নোট, এটা ১০০ টাকার নোটের বান্ডিল। স্বাস্থ্য বিভাগের সরকারি জমিতে বাস করা এই মানুষদের বেশিরভাগই নিম্ন আয়ের। আগুনে অন্তত ১৬৫টি বসতঘর এবং ২৬টি দোকান পুড়ে গেছে বলে দাবি বস্তিবাসীর। আন্টি পাতিল নাই, রান্না করে খাওয়ার মতো ওরকমের কিছু নাই। ছোট একটা বাচ্চা আছে, একটু দুধ খাম, সেটাও নাই, পুড়ে গেছে। ১৫-১২টার দিকে আগুন লেগে আমি আস্তে আস্তে সব পুইরা, এই যে দেখেন এগুলা আত্মরা হয়ে গেছে। অনেক থানা আমি নিয়ে গেছি, এগুলা কোনো কাজেরই না।
এখন ক্ষতিপূরণ ও পুনর্বাসনে দ্রুত পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সহায় সম্বল হারানো মানুষগুলো। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আশুলিয়ার তাজরিন ফ্যাশন ট্র্যাজেডির 8 বছর পূর্তি আজ। এ উপলক্ষে সকাল থেকে আশুলিয়ার নরসিংহপুরে পুড়ে যাওয়া তাজরিন ফ্যাশন কারখানার ভবনের সামনে ফুল দিয়ে নিহত শ্রমিকদের স্মরণ করা হয়। সকাল থেকেই পুড়ে যাওয়া তাজরিন ফ্যাশনের সামনে স্থানীয় বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা ফুল নিয়ে জড়ো হন। এ সময় তাদের সাথে শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানায় কর্মরত সাধারণ শ্রমিকরাও যোগ দেন। পরে তাজরিন ফ্যাশনের ফটকে ফুল দিয়ে স্মরণ করা হয় সেদিনের ঘটনায় নিহত শ্রমিকদের। এ সময় 8 বছরেও দোষীদের শাস্তি নিশ্চিত না হয় ক্ষোভ জানান নিহতের স্বজন, ভুক্তভোগী শ্রমিক সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা। তাজরিন ট্র্যাজেডির দিন সাভার শিল্পাঞ্চলে একদিনের জন্য সাধারণ ছুটি ঘোষণা করারও দাবি তোলেন তারা। 2012 সালের 24 নভেম্বর আশুলিয়ার নরসিংহপুরে তোবা গ্রুপের তাজরিন ফ্যাশনের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় 114 শ্রমিক মারা যান, আহত হন 3 শতাধিক শ্রমিক। আমরা চাই মালিকের ফাঁসি হুকুম হোক, আমরা চাই যে মালিকের শাস্তি হোক। 8 বছর পূর্ণ হয়ে গেল, আমরা এই যাবৎ কিছু পাই নাই। এখন আমরা সরকারের কাছে ক্ষতিপূরণ চাই। 24 নভেম্বরকে গার্মেন্টস শিল্প এলাকায় শোক দিবস পালন করার একটা শ্রমিকদের সুযোগ দেওয়া উচিত এবং শ্রমিকদের শ্রদ্ধা নিবেদনের জন্য সকালবেলায় অন্তত 1 ঘন্টা পরে যদি হয় তাও শ্রমিকদের সেখানে তাদের যেতে দেওয়া উচিত। এবং ভয়াবহ ইঞ্জিন সংকটে ধুঁকছে রেলওয়ে, ঘটছে শিডিউল বিপর্যয়, বাড়ছে দুর্ঘটনা। স্বাধীনতার সময় রেলবহরে 486টি ইঞ্জিন থাকলেও বর্তমানে তা কমে দাঁড়িয়েছে 273টিতে। সংকট সমাধানে যুক্তরাষ্ট্র থেকে নতুন 40টি ব্রডগেজ ইঞ্জিন কেনার পর প্রকল্প নেওয়ার কথা জানিয়েছেন রেলমন্ত্রী। অভ্যন্তরীণ পণ্য যাত্রী পরিবহনে অনেকের কাছেই সবচেয়ে আরামদায়ক মাধ্যম ট্রেন। এ পথে তুলনামূলকভাবে দুর্ঘটনার সংখ্যাও অনেক কম। তবে প্রয়োজনের তুলনায় অনেক কম ইঞ্জিন থাকায় মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে রেল সেবা। শিডিউল বিপর্যয় বাড়তে থাকায় নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে পারছেন না যাত্রীরা। টিকিট কাটছি বলছে 11টার দিকে আপনার ট্রেন ছেড়ে দিবে, কিন্তু এখন 12:30 বাজে, এখন ট্রেন আসার কোনো খবরই। প্রায় 2 ঘন্টা ধরে বসে আছি। আমরা জয়েন্ট থেকে যাব আশুগঞ্জ, আর ওরা বলতেছে যে আরো 1 ঘন্টা লেট হবে। রেলওয়ের 78 ভাগ ইঞ্জিনের মেয়াদ শেষ। এর মধ্যে মেয়াদ শেষ হওয়ার পরও 20 বছরের বেশি সময় ধরে চলছে 195টি ইঞ্জিন। ফলে ট্রেন ইঞ্জিন বিকল হওয়া এখন অনেকটাই স্বাভাবিক ঘটনা। তারপরও মেয়াদ উত্তীর্ণ ইঞ্জিন দিয়ে ভয়াবহ ঝুঁকি নিয়ে চলছে ট্রেন, বাড়ছে দুর্ঘটনার সংখ্যা। ইঞ্জিন শর্ট থাকাতে যার ফলে আমরা একটা ট্রেন কাজ করার পরে আরেকটা ট্রেনে ওই ইঞ্জিন ওর চেক করতে হয়, মেরামত করতে হয়, রিপেয়ারিং করে চালানো হইতেছে। এগুলো নতুন ইঞ্জিনে কোনো বিকল্প আসার কোনো ইই নাই। তখন আমরা এই ইঞ্জিনটা কি করুন যে এইটাতে আমরা ঘুরাই ঘেরা চালাইতেছি। রেলওয়ে বলছে কয়েক বছরে প্রায় 400 যাত্রীবাহী কোচ আনা হয়েছে, কিন্তু সে তুলনায় কেনা হয়নি ইঞ্জিন। রেলমন্ত্রী জানান, সংকট কাটাতে যুক্তরাষ্ট্র থেকে 40টি ব্রডগেজ ইঞ্জিন আনা হবে, যা বহরে যুক্ত হলে সেবার পাশাপাশি বাড়বে রেলের গতি, কমবে দুর্ঘটনা। তবে প্রায় 11 বছর ধরে আটকে আছে 70টি মিটার গেজ ইঞ্জিন কেনার পরিকল্পনা। আমাদের মিটার গেজ আমরা সাউথ কোরিয়া থেকে ইতিমধ্যেই আমরা 10টি নতুন আমরা ইঞ্জিন পেয়েছি, আরও 20টি ইঞ্জিন আমরা খুব অল্প দিনের মধ্যে পাবো, সেটা প্রক্রিয়াধীন আছে মিটার গেজ। আর ব্রডগেজ ইঞ্জিন আমরা আপনার আমেরিকার যে প্রগ্রেস রেল তাদের কাছ থেকে আমরা প্রকিউর করতেছি এবং এই ইঞ্জিনগুলো আমরা আশা করতেছি যে আমরা আগামী ফেব্রুয়ারি কিংবা মার্চ থেকে আমরা একটা জাহাজে 8টা করে ইঞ্জিন আসবে 5 থেকে। বর্তমানে সচল রেল ইঞ্জিন 273টি। এসব ইঞ্জিন দিয়ে 347টি যাত্রীবাহী এবং বেশ কয়েকটি পণ্য ও তেলবাহী ট্রেন চলে। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যাবজ্জীবন সাজার সময়সীমা নিয়ে আপিল বিভাগের রায় 1 ডিসেম্বর সকালে প্রধান বিচারপতির নেতৃত্বে পূর্ণাঙ্গ ভার্চুয়াল আপিল বেঞ্চ আদেশ দেন। বর্তমান আইনে যাবজ্জীবন কারাদণ্ড হিসেবে 30 বছর বহাল আছে, যা রেয়ায়েত পাওয়ার পর 22.5 বছর হয়। 2001 সালে সাভারে এক ব্যক্তিকে গুলি করে হত্যার ঘটনায় 2003 সালে 3 জনকে মৃত্যুদণ্ড দেন দ্রুত বিচার ট্রাইব্যুনাল। হাইকোর্টে আপিলের পর বিচারিক আদালতের দণ্ড বহাল থাকে। এরপর আপিল বিভাগে গেলে 2017 সালের 14 ফেব্রুয়ারি আসামিদের মৃত্যুদণ্ড মওকুফ করে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। মুক্তিযুদ্ধে ব্যবহৃত অস্ত্র বিক্রির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে হাইকোর্ট। সকালে বিচারপতি মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি মঈনুদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চ এ নিষেধাজ্ঞা দেয়।
এসব আগ্নেয়াস্ত্র বিক্রির উপর নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট করা হয় গেল 15 নভেম্বর। এতে 71-এর মুক্তিযুদ্ধে ব্যবহৃত অস্ত্রগুলো বিক্রি ও স্থানান্তর অবৈধ ঘোষণার পাশাপাশি জাতীয় ঐতিহ্যের অংশ হিসেবে ওইসব অস্ত্র সংরক্ষণের কার্যকর পদক্ষেপ নিতে এবং মুক্তিযুদ্ধ জাদুঘর বা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে মুক্তিযুদ্ধ বিষয়ক কোনো সংগঠনে হস্তান্তরের নির্দেশনা চেয়ে আবেদন করা হয়। রিট আবেদনে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব, অর্থ সচিব, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং বাণিজ্য সচিবকে বিবাদী করা হয়। গেল 5 অক্টোবর একটি জাতীয় দৈনিকে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে আজ যুক্ত হচ্ছে নতুন -8-400 উড়োজাহাজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর নাম দিয়েছেন ধ্রুবতারা। এতে আছে ভাইরাস ধ্বংসকারী হেপা ফিল্টার প্রযুক্তি, যা যাত্রীদের মধ্যে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সহায়তা করবে। অভ্যন্তরীণ এবং ভারত ব্যাংককের মতো স্বল্প দূরত্বের আন্তর্জাতিক রুটে চলবে এই ধ্রুবতারা। কানাডার এয়ারক্রাফট নির্মাণ প্রতিষ্ঠান ডি হ্যাভিল্যান্ডের তৈরি -8-400 উড়োজাহাজ যুক্ত হতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে। মঙ্গলবার দুপুর 3টায় এটি পৌঁছবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। বাংলাদেশ ও কানাডা সরকারের মধ্যে G2G ভিত্তিতে কেনা 3টি উড়োজাহাজের প্রথমটি ধ্রুবতারা, বাকি দুটি আসবে জানুয়ারি ও ফেব্রুয়ারিতে। এটি বাংলাদেশের প্রথম বিমান যাতে ব্যবহার হয়েছে হেপা ফিল্টার প্রযুক্তি, যা মাত্র 4 মিনিটেই ব্যাকটেরিয়া, ভাইরাস সহ অন্যান্য জীবাণু ধ্বংস করে উড়োজাহাজের ভেতরের বাতাস সম্পূর্ণ বিশুদ্ধ করতে সক্ষম। এই হেপা ফিল্টারিং এর কারণে 4 মিনিটের মধ্যে আপনার ভেতরের বাতাসটাকে বিশুদ্ধ করে ফেলে। এই জন্য কোনো ব্যাকটেরিয়া বা অন্য কোনো সমস্যা এখানে হয় না। যাত্রীরা এটাতে খুবই কমফোর্টেবল এবং আজকাল এই যে কোভিডকালীন সময়ে এটি অনেক নিরাপদ আমরা মনে করছি। নতুন উড়োজাহাজটিতে আসন সংখ্যা 74টি, চলবে অভ্যন্তরীণ ও স্বল্প দূরত্বের আন্তর্জাতিক রুটগুলোতে। এই ছোট এয়ারক্রাফটগুলো দেখা যাচ্ছে 2-3 ঘন্টার বেশি উঠতে পারে না। অভ্যন্তরে তো অবশ্যই চালাবো, এর বাইরেও আমাদের যে স্বল্প দূরত্বের যে আন্তর্জাতিক রুটগুলো আছে সেখানেও আমরা চালাবো, যেমন কলকাতা, দিল্লি, চেন্নাই, এমনকি এই পরিকল্পনায় আছে যে আমরা ব্যাংককেও আমরা চালাতে পারি। এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন করোনাকালে বিমানে যাত্রী সংখ্যা কমেছে, তাই লোকসান ঠেকাতে কার্যকর ভূমিকা রাখবে ছোট আকারের এই উড়োজাহাজগুলো। করোনার সময় সারা বিশ্বে যে এভিয়েশনের ধস নেমেছে, এই ধসের সময় এই ছোট ছোট এয়ারক্রাফটগুলো অনেক কার্যকর ভূমিকা রাখতে পারবে, বিশেষ করে ডোমেস্টিকে এবং রিজিওনাল রুটগুলোতে। সো আমি মনে করি যে -8-এর যে সংযুক্ত হওয়াটা এটা একটা ভালো লক্ষণ। নতুন -8টি যুক্ত হলে বিমান বাংলাদেশের মোট উড়োজাহাজের সংখ্যা দাঁড়াবে 19। এর মধ্যে 14টি নিজস্ব এবং 5টি ভাড়ায় আনা। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা বরিশাল নৌরুটে বিলাসবহুল লঞ্চে চুরি, ছিনতাই ও হত্যাকাণ্ডের ঘটনায় আতঙ্কে রয়েছেন যাত্রীরা। গত 4 বছরে ঘটেছে 4টি খুনের ঘটনা। যাত্রীদের অভিযোগ, নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত না হওয়ায় দিন দিন অনিরাপদ হচ্ছে লঞ্চ যাত্রা। এ অবস্থায় নিরাপত্তা জোরদারে নতুন পরিকল্পনার কথা জানিয়েছেন কর্তৃপক্ষ। গত 14 সেপ্টেম্বর পারাবত 11 লঞ্চের কেবিন থেকে উদ্ধার হয় এক নারীর মরদেহ। 17 নভেম্বর সুন্দরবন 11 লঞ্চের 4র্থ তলায় পাওয়া যায় আরেক যুবকের মরদেহ। এর আগে 2016 সালের 16 আগস্ট পারাবত 10 লঞ্চের কেবিনে এক গৃহবধূ এবং 2019 সালের 20 জুলাই সুরভি 8 লঞ্চে মেলে এক তরুণীর মরদেহ। সবাই হত্যাকাণ্ডের শিকার। যাত্রীদের অভিযোগ, দুর্বল নিরাপত্তার সুযোগে হত্যাকাণ্ডের নিরাপদ জায়গা হিসেবে বিলাসবহুল লঞ্চগুলোকে বেছে নিচ্ছে অপরাধীরা। এছাড়া চুরি, ছিনতাই আরেক বিড়ম্বনার কারণ। এসব ঘটনায় লঞ্চ যাত্রা নিয়ে উদ্বিগ্ন তারা। এই জায়গার লঞ্চে আর কি সিকিউরিটির প্রয়োজন, কিন্তু সিকিউরিটি সেইভাবে দিচ্ছে না। মালিক পক্ষ যেহেতু তাদেরও কিছু মনে হয় পয়সা বাঁচায়, তারা ওই 3 জন বা 4 জনের দিয়ে এবং তাদের যে কেবিন দেয় সেই কেবিনও তারা বিক্রি করে দেয়। একসময় প্রতিটি লঞ্চের নিরাপত্তায় 10 জন আনসার সদস্য থাকলেও নানা অজুহাতে 2006 সাল থেকে সে সংখ্যা দাঁড়ায় 3 জনে, যা দিয়ে একটি লঞ্চের যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা কঠিন। 3 জন সিকিউরিটি আছে, এটা পালাক্রমে 1 জন করে ডিউটি করি। দেখা যাচ্ছে এই লঞ্চটা 4 তলা, আমরা নিচতলায় যদি অবস্থান করি এক্ষেত্রে 4 তলায় কি হইতেছে সেটা দেখা সম্ভব হয় না। নামে মাত্র যেসব নিরাপত্তা কর্মী নিয়োজিত আছে তারা যাত্রীদের নিরাপত্তার জন্য নয়, বরং মালিকের স্বাস্থ্য সংশ্লিষ্ট বিষয়, যেমন কেউ টিকিট করে উঠছে কিনা
টাকা গুনাগুনি ইত্যাদি ইত্যাদি কাজে ব্যস্ত থাকে। দুর্ঘটনার পর কর্মকর্তারা নড়ে বসলেও শেষ পর্যন্ত কোনো সমাধান খুঁজে পান না তারা। বারবার আশ্বাস ছাড়া সবকিছুই থেকে যায় কাগজে কলমে। লঞ্চ মালিকদের মিটিং করে একটা সিদ্ধান্ত উপনীত হবে যে মিনিমাম 10 জন বা 7 জন এই ধরনের আনসার বাহিনী যাতে লঞ্চে মোতায়েন থাকে এবং সিকিউরিটি বিষয়টা এনশিওর হয়। ঢাকা বরিশাল রুটে নিয়মিত চলাচল করে 30টি বিলাসবহুল লঞ্চ। বছরে এসব লঞ্চে যাতায়াত করেন 1 কোটিরও বেশি যাত্রী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বিরতিহীন সংবাদ দুপুরে আছেন আপনারা। সংবাদে এসব খবরে যাওয়ার আগে হাতে থাকা অন্যান্য খবরগুলো জানিয়ে দিচ্ছে। কক্সবাজারের রামুর ঈদগড়ে প্রায় ঘটছে সড়ক ডাকাতি। কখনো কখনো মুক্তিপণের জন্য পথচালিত মানুষকে অপহরণও করে ডাকাতরা। গত মাসে ডাকাত দলের গুলিতে নিহত হয় চট্টগ্রামের আঞ্চলিক গানের জনপ্রিয় শিল্পী জনি দে। এরপর পুলিশ প্রশাসন নড়ে চড়ে বসলেও বন্ধ হয়নি এই ডাকাতি। আঁকাবাঁকা এই সড়ক চলে গেছে কক্সবাজারের ঈদগড় ও বান্দরবনের নাইকনচড়ির বাইশারি ইউনিয়নে। এই দুই ইউনিয়নের আয়তন প্রায় 180 বর্গ কিলোমিটার, যার বেশিরভাগই পাহাড়ি এলাকা। সড়কে আছে চড়াই উতরাই, দুই পাশ জুড়ে ঘন গাছপালা। এই সুবিধার কারণে এখানে সক্রিয় কয়েকটি ডাকাত দল। শুধু ডাকাতি নয়, সুযোগ বুঝে অপহরণ করে ডাকাতরা। গত 1 বছরে এই সড়কে ডাকাতি ও অপহরণের ঘটনা কমপক্ষে 50টি। অপহরণকারীরা আমাদেরকে অপহরণ করে নিয়ে যায় চোখ বন্ধ করে, গভীর জঙ্গলে নিয়ে যাওয়ার পর অনেক অত্যাচার নির্যাতন করার পরে ওখানে তাদের ইচ্ছা মতো আমাদেরকে মারধর করলো এবং মুক্তিপণ টাকা আদায় করার জন্য বাড়ি থেকে দেওয়ার জন্য বলছে। সচেতন মহল মনে করছে আইন শৃঙ্খলা বাহিনী গুরুত্ব না দেওয়ার কারণে ঘটছে ডাকাতি, অপহরণ। তবে পুলিশ বলছে ডাকাতি বন্ধে ওই সড়কে বাড়ানো হয়েছে নজরদারি, গোয়েন্দা তৎপরতা। এগুলো কিন্তু আজকে একদিনের না, এগুলো বহু সময় ধরে হয়ে আসছে। আমরা প্রায় সময় এরকম ঘটনা শুনছি। তবে আগে যদি আইনশৃঙ্খলা বাহিনী একটা কার্যকর পদক্ষেপ নিত তাহলে আমার মনে হয় এটি কমে আসতো অথবা নিয়ন্ত্রণে চলে আসতো। পুলিশের টহল আমরা জোরদার করেছি, আমরা অস্থায়ী ক্যাম্প স্থাপন করছি, এর পাশাপাশি আমরা গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করছি। এদেরকে গ্রেপ্তার করার জন্য বা এদেরকে প্রতিরোধ করার জন্য আমরা আমাদের কৌশল আমরা নির্ধারণ করছি। গত 8 অক্টোবর এই সড়কে ডাকাতের গুলিতে নিহত হয়েছে চট্টগ্রামের আঞ্চলিক গানের জনপ্রিয় শিল্পী জনি দে। এর আগে 2009 সালে একই সড়কে ডাকাতের হাতে প্রাণ হারায় পুলিশ সদস্য সুসময় চাকমা। এছাড়া গত 1 বছরে ডাকাতের হামলায় আহত হয়েছে অন্তত 20 জন। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। সাভারের নবীনগর চন্দ্রা মহাসড়কে সৌন্দর্য বর্ধনের জন্য সড়ক বিভাজকে লাগানো হয়েছে গাছ। তবে সময় মতো ডালপালা না ছাটায় এসব গাছই এখন হয়ে উঠছে দুর্ঘটনার কারণ। সড়ক ব্যবহারকারীরা বলছেন, বিশেষ করে গাড়ি ইউটার্ন করানোর সময় উল্টো দিক থেকে আসা গাড়ি দেখা না যাওয়ায় দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। সাভারের নবীনগর থেকে গাজীপুরের চন্দ্রা পর্যন্ত 16 কিলোমিটার মহাসড়কে সৌন্দর্য বর্ধনের জন্য মানিকগঞ্জ সড়ক বিভাগের পক্ষ থেকে লাগানো হয়েছে এসব গাছ। প্রকৃতির নিয়মে ডালপালা ছড়ানো গাছগুলো এখন সড়ক ব্যবহারকারীদের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। চালকরা বলছেন, গাছের কারণে অনেক সময়ই ইউটার্ন পয়েন্ট বিপরীত দিক থেকে আসা গাড়ি দেখা যায় না, ফলে যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার শঙ্কা তাদের। এই গাড়ি যখন টার্নিং নেই, ইউটার্ন করি, তখন একটা গাড়ি কত দূর আসছে সেটা আমরা দেখতে পাচ্ছি না। যখন না থাকবে ডালপালা, তখন দেখা গেল যে গাছের ফাঁক ফোকর দিয়ে গাড়িগুলো দেখা যায় যে ওই সাইডে গাড়ি আছে বা কত স্পিডে আছে গাড়িটা, এই জন্য একটু সুবিধা হয়। শীত মৌসুমে ঘন কুয়াশায় দৃষ্টিসীমা কমে গেলে এই রাস্তা আরও দুর্ঘটনাপ্রবণ হয়ে উঠতে পারে বলে শঙ্কা জানিয়েছেন নিরাপদ সড়ক চাই আন্দোলনের কর্মীরা। যত দ্রুত সম্ভব এসব গাছের ডালপালা কাটার দাবি তাদের। শীতের মৌসুম আসছে, এই শীতের জন্য বলে শঙ্কা জানিয়েছেন নিরাপদ সড়ক চাই আন্দোলনের কর্মীরা। যত দ্রুত সম্ভব এসব গাছের ডালপালা কাটার দাবি তাদের। শীতের মৌসুম আসছে, এই শীতের জন্য কিন্তু অনেক সময় কুয়াশাচ্ছন্নের কারণে আর এই গাছ ডালপালার কারণে কোনোভাবেই চালকরা দেখতে পারবে না। তো আমি সংশ্লিষ্ট যে কর্মকর্তারা আছেন তাদেরকে আমি আহ্বান জানাবো, তারা যেন অবশ্যই এই সড়কের যে অতিরিক্ত বড় যে ডালপালাগুলো আছে সেগুলো যেন কেটে ফেলে। সড়ক বিভাজকের গাছের ডালপালা 2 মাস পরপর কাটা হয় দাবি করে ইউটার্ন পয়েন্টের সংকট দ্রুত নিরসনে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তর। খুব জরুরি ভিত্তিতে আমরা হয়তো 2 দিনের মধ্যে এটা আমরা যেগুলো
সব গাছই আমরা কন্ট্রোল করি, বিশেষ করে ট্রিমিং করি আর কি, ডালপালাগুলো ছেড়ে দিই। বিশেষ করে ইউটার্নে যেসব জায়গাগুলো ঝুঁকিপূর্ণ এরিয়া, এটা আমরা 2 দিনের মধ্যেই এটা কাটার ব্যবস্থা করি। নবীনগর চন্দ্রা মহাসড়কে ইউটার্ন পয়েন্ট 15টি। এর মধ্যে গাছের ডালপালার জন্য 7টি ইউটার্ন পয়েন্ট সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনার কারণে কেউ হারিয়েছেন চাকরি, আবার অনেকের কমেছে আয়। এতে বাড়ছে অতি দারিদ্র্যের হার। পরিকল্পনা কমিশনের প্রতিবেদন অনুযায়ী বর্তমানে এ হার প্রায় দ্বিগুণ বেড়ে দাঁড়িয়েছে 20 ভাগেরও বেশি। এ অবস্থায় কর্মহীন মানুষদের চিহ্নিত করে নিরাপত্তা জলের আওতায় আনার কথা বলছেন বিশ্লেষকরা। পরিকল্পনা মন্ত্রী জানিয়েছেন, করোনায় নতুন করে যারা দরিদ্র হয়েছে তাদের সুরক্ষা দিতে সচেষ্ট সরকার। দীর্ঘ 15 বছর ধরে করাইল বস্তিতে ফল বিক্রি করে আসছেন সুলাইমান হোসেন। মৌসুমি ফলের ব্যবসা দিয়ে ভালোভাবেই চলছিল 5 জনের সংসার। করোনায় বিক্রি কমে যাওয়ায় উপার্জন নেমেছে অর্ধেকেরও বেশি। তাই খরচ চালাতে না পেরে গ্রামে পরিবার পাঠাতে বাধ্য হয়েছেন তিনি। করোনার আগে ব্যবসা বাণিজ্য যাই করতাম না করতাম, মাসে আমাদের একটা হাজিরা ছিল, কিন্তু করোনা আসার পর থেকে দেখা যাইতেছে যে আমরা 200-300 টাকা উঠাইতে আমাদের সমস্যা হইতেছে। তাছাড়া পরিবার নিয়ে চলতে বেশি একটা সুবিধা মনে হইতেছে না, পুঁজিটাই উঠানি যাইতেছে না। করাইল বস্তিতেই 4 জনের সংসার ছিল সুফিয়া বেগমের। গৃহকর্মীর কাজ করে চলছিল তার সংসার। তবে করোনায় কাজ না থাকায় তিনিও পরিবারের সদস্যদের পাঠিয়েছেন গ্রামের বাড়িতে। আগে 3টা কাজ করছি, রান্নার কাজই করছি। এখন একটা কাজ আছে, আবার বাদ হয়ে গেছে। ম্যাডামরা নিতেছে না, ওরা মনে করেন ভয় পায়। করোনার ধাক্কা খুব জোরে সোরে লেগেছে নিম্ন আয়ের এসব মানুষের মধ্যে। কেউ হারিয়েছেন কাজ, কারো বা ব্যবসা নেমে এসেছে 20 ভাগে। এভাবে জীবন বাঁচানোই এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বেসরকারি গবেষণা সংস্থা পিপিআরসি বলছে, করোনায় কাজ হারিয়ে শহরের কর্মজীবী মানুষের আয় কমেছে 80 ভাগ। এর ফলে যারা দারিদ্র্য সীমার উপরে ছিলেন তারাও বর্তমানে এ সীমার নিচে চলে এসেছেন। করোনার ধাক্কায় নতুন দরিদ্র হয়ে গেছে, এদের প্রয়োজনগুলো একটু ভিন্নভাবে চিন্তা করা দরকার। পেশা ভিত্তিক আমাদেরকে চিন্তা করতে হবে। তো সেই জন্য এখন খুব বেশি প্রয়োজন আমাদের এই আক্রান্ত জনগোষ্ঠীর পরিসংখ্যানগত অবস্থাটা আরো ভালো করে বোঝা দরকার। পরিকল্পনা কমিশনের প্রতিবেদন অনুযায়ী করোনায় অতি দারিদ্র্যের হার 20.5% আর দারিদ্র্যের হার বেড়ে হয়েছে 29%। আর পিপিআরসি ও বিআইজিডির জুন মাসের এক যৌথ গবেষণায় বলা হয়, দারিদ্র্য বেড়ে 43% হয়েছে। সকল ক্ষেত্রে কিন্তু কাজের যে কাজগুলো বন্ধ হয়ে গিয়েছিল কোভিডের শুরুর দিকে, সেগুলো ফিরে আসছে। 50 লাখ পরিবার, মানে 2 কোটি মানুষ, ওই যে নগদ 2,500 করে দেওয়া হলো, এই সকল করেই আমরা এনাদেরকে ইকোনমিতে ফিরে আনার চেষ্টা করছি। এছাড়া শহর ও গ্রামে যারা নতুন করে দরিদ্র হয়েছেন তাদেরকেও সামাজিক সুরক্ষার আওতায় আনার পরামর্শ বিশ্লেষকদের। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কথা শুনছে না গুগল, ইউটিউব, নেটফ্লিক্সের মতো টেক জায়ান্টসরা। ফেসবুক ছাড়া কোনো প্রতিষ্ঠানই বাংলাদেশে এজেন্ট নিয়োগ কিংবা আঞ্চলিক কার্যালয় চালু করেনি। এসব প্রতিষ্ঠানকে আবারও চিঠি দিতে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসিকে অনুরোধ করেছে জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআর। তবে বিশ্লেষকেরা বলছেন, কড়া পদক্ষেপ না নিলে বাধ্য হবে না ওইসব প্রতিষ্ঠান। রুচির পরিবর্তন, দেশীয় শিল্প সংস্কৃতির প্রতি অনীহায় বিনোদন প্রেমীরা ঝুঁকছেন নেটফ্লিক্স, অ্যামাজন, হইচইয়ের মতো ডিজিটাল মাধ্যমে। ফেসবুক, ইউটিউব, গুগল, ইমোর মতো সামাজিক মাধ্যম হয়ে উঠেছে বিজ্ঞাপন প্রচারের বড় ক্ষেত্র। আবার শিশু কিশোরদের অনেকেই যুক্ত হচ্ছে বিভিন্ন গেমিং সাইটে। অনলাইনে এমন নানা সেবার মূল্য পরিশোধ হচ্ছে ডলারে, যা দেশের বাইরে যাচ্ছে বৈধ অবৈধ 2 উপায়ে। এসব লেনদেন থেকে রাজস্ব আদায়ে ভ্যাট আইন সংশোধন করে সরকার, যার আওতায় বাংলাদেশে অফিস স্থাপন বা এজেন্ট নিয়োগে গত ডিসেম্বরে প্রতিষ্ঠানগুলোকে চিঠি দেয় বিটিআরসি। এতে সাড়া দেয় শুধু ফেসবুক। সোমবার এক বৈঠকে প্রতিষ্ঠানগুলোকে আবারও চিঠি দিতে বিটিআরসিকে অনুরোধ জানায় এনবিআর। ডিপ্লোম্যাটিক চ্যানেলে, আমাদের পার্সোনাল চ্যানেলে চেষ্টা করতেছি, কারণ ওদের কথা শুনবে এই মর্মে কোনো আইন কানুন নাই। চেষ্টা করে যাচ্ছি, তারা এখানে ব্যবসা করতেছে, তারা বিভিন্ন এডের মাধ্যমে কিছু পয়সাও পায়, বার্গেনিং করে কিছু করা যায়। এটা অনেক লং প্রসেসের ব্যাপার। বিশ্লেষকেরা মনে করেন, আইন মেনে চলতে এসব প্রতিষ্ঠানকে বাধ্য করতে হবে। তাদেরকে বাধ্য করা যেতে পারে বিটিআরসি বা আইসিটি মিনিস্ট্রির মাধ্যমে, অর্থাৎ তাদের যদি চ্যানেলগুলোই বন্ধ করে দেওয়া যায়,
সাময়িকভাবে, তাহলে তো যখন তারা দেখবে তাদের কোনো কাজই হচ্ছে না, তখন তারা বাধ্য হয়ে নিবন্ধন নেবে। তবে এনবিআর কর্মকর্তারা মনে করেন এসব সেবায় বাংলাদেশিদেরও ব্যবসা জড়িত থাকায় কড়া পদক্ষেপ নেওয়া ক্ষতিকর হবে। ক্যামেরায় কথা না বললেও তারা জানান আপাতত ইউটিউব সহ বড় 10 টেক জায়ান্টকে টার্গেট করা হচ্ছে। দীর্ঘমেয়াদে সব ডিজিটাল মাধ্যম খুঁজে বের করতে মোবাইল অপারেটর সহ বড় 200 প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের তথ্য নেওয়া হবে বলেও জানান তারা। পাশাপাশি অবৈধ লেনদেনে জড়িত দেশীয়দেরও খুঁজে বের করা হবে। যারা দায়িত্বে আছেন, যে অথরিটি, যে ডিপার্টমেন্ট, তারা টিম করে এই সমস্ত চ্যানেলগুলো মনিটর করতে পারেন। মনিটর করে তাদেরকে বিটিআরসি বা আইসিটিকে যদি রিকমেন্ড করে যে এগুলো ট্যাক্স দিচ্ছে না, তাহলে তাদের চ্যানেল বন্ধ করে দিয়ে দেবে। ডিজিটাল মাধ্যমে বৈধ উপায়ে ব্যয় করা অর্থ থেকে 15% ভ্যাট আদায় করে সরকার। আদায় হয় অগ্রিম আয়করও। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মনিরুজ্জামান করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। সকাল 7:40 দিকে রাজধানীর মুগদা হাসপাতালে তিনি মারা যান। গত 31 অক্টোবর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি ছিলেন আইসিইউতে। কয়েকদিন আগে ইসিইউ থেকে তাকে কেবিনে দেওয়া হয়। খন্দকার মনিরুজ্জামানের বয়স হয়েছিল 72 বছর। 1970 সালে সিপিবির মুখপত্র সাপ্তাহিক একতায় সাংবাদিকতা শুরু করেন খন্দকার মনিরুজ্জামান। বিশ্বে করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয়েছে। প্রাণহানি হয়েছে 11,086 মানুষের। একদিনে কোনো দেশে সর্বোচ্চ 2,01,000 রোগী শনাক্তের রেকর্ড হয়েছে শুক্রবার, আর এই রেকর্ড হয়েছে যুক্তরাষ্ট্রে। এদিকে বিশ্বের মোট মৃতের সংখ্যা 13,76,000 ছাড়িয়েছে। নতুন 6,60,000 রোগী নিয়ে মোট আক্রান্তের সংখ্যা 5,78,00,000-এরও বেশি। প্রথম ধাপের তুলনায় দ্বিতীয় ধাপের সংক্রমণ ভয়াবহ রূপ নিচ্ছে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তাদের হিসেবে গত এক মাসে যে পরিমাণ রোগী শনাক্ত হয়েছে, প্রথম ধাপের 6 মাসেও তেমন আক্রান্তের তথ্য মেলেনি। বিশেষ করে ইউরোপ ও উত্তর আমেরিকার পরিস্থিতি সবচেয়ে খারাপ বলে উল্লেখ করেন সংস্থাটির প্রধান। এদিকে প্রথম ধাপের মতো দ্বিতীয় ধাপেও যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসের প্রকোপ বেড়েই চলেছে। আবারও দেশটিতে একদিনে সর্বোচ্চ রোগী শনাক্তের রেকর্ড হয়েছে। শুক্রবার ভাইরাস মিলেছে প্রায় 2,01,000 মানুষের দেহে। এ পর্যন্ত কোনো দেশে একদিনে সর্বোচ্চ শনাক্ত এটি। এ নিয়ে যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা 1,22,00,000 ছাড়ালো। নতুন সাড়ে 1900 মৃত্যু নিয়ে প্রাণহানি 2,60,000-এর বেশি। দেশটির সিডিসি জানায় বেশিরভাগ রোগী অন্য কারো থেকে সংক্রমিত হয়েছে, যাদের মধ্যে কোনো উপসর্গ ছিল না। এদিকে ইউরোপে ভয়াবহ হারে বাড়ছে সংক্রমণ ও মৃত্যু। যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি প্রাণহানি ইতালিতে, প্রাণ গেছে 700 মানুষের। নতুন রোগী শনাক্ত হয়েছে 37,000-এর বেশি। ইতালির পর ফ্রান্সে 634 জনের প্রাণহানি হয়েছে। 24 ঘন্টায় দেশটিতে ভাইরাস মিলেছে প্রায় 23,000 মানুষের দেহে। এদিকে মেক্সিকোতে নতুন 719 জনের মৃত্যু নিয়ে মোট মৃতের সংখ্যা 1,00,000-এর বেশি। ভারতে নতুন করে প্রাণ গেছে 562 জনের। এ পর্যন্ত দেশটিতে মৃত্যু হয়েছে 1,32,000-এর বেশি। নতুন রোগী শনাক্ত 46,000-এর বেশি। চীনের সাংহাইতে শুক্রবার 9 জন করোনা রোগী শনাক্ত হয়েছে, যাদের মধ্যে 2 জন সেখানকার স্থানীয় বাসিন্দা। এছাড়াও টানা তৃতীয় দিনের মতো একদিনে দেশটির সর্বোচ্চ রোগী শনাক্ত হয়েছে জাপানে। 24 ঘন্টায় দেশটিতে ভাইরাস মিলেছে 2,300 মানুষের দেহে। নতুন প্রাণহানি হয়েছে 21 জনের। কানাডার টরেন্টোতে পরিস্থিতি অবনতি হওয়ায় সোমবার থেকে 28 দিনের জন্য লকডাউন জারি করেছে জাস্টিন ট্রুডো সরকার। পাশাপাশি আরোপ করা হয়েছে বেশ কিছু বিধিনিষেধ। নুরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নানা টালবাহনার পর অবশেষে নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে ক্ষমতা হস্তান্তর করতে রাজি হলেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার এক টুইট বার্তায় তিনি মার্কিন প্রশাসনকে আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরুর নির্দেশ দেন। তবে আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছেন রিপাবলিকান নেতা ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন এবং ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া নিয়ে প্রায় 3 সপ্তাহের নাটকীয়তার অবসান ঘটল। ভোট গ্রহণের পর থেকেই পরাজয় মানতে আপত্তি জানিয়ে এলেও শেষ পর্যন্ত নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে ক্ষমতা হস্তান্তরে রাজি হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া দেখভালের দায়িত্বে থাকা কেন্দ্রীয় সংস্থা জেনারেল সার্ভিস অ্যাডমিনিস্ট্রেশন GSA কে প্রশাসনিক কাজ শুরু করার নির্দেশ দিয়েছেন তিনি। যদিও নির্বাচনে জালিয়াতির অভিযোগে আইনি লড়াই অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ট্রাম্প। সোমবার টুইট বার্তায় ট্রাম্প জানান, GSA এর কাজে তিনি কোনো প্রতিবন্ধকতা তৈরি করতে চান না। ক্ষমতা হস্তান্তরের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক কর্মকাণ্ডে নিজের দলকে সহায়তার কথাও জানান রিপাবলিকান এই নেতা।
ট্রাম্পের টুইট বার্তার পরপরই ক্ষমতা হস্তান্তর শুরু করতে বাইডেন শিবিরকে আনুষ্ঠানিক চিঠি দেন জিএসএর প্রশাসক এমিলি মার্ফি। চিঠিতে তিনি জানান, নতুন প্রেসিডেন্টের জন্য প্রায় $6.5 মিলিয়ন মার্কিন ডলারের তহবিল প্রস্তুত রয়েছে। বাইডেনের দল এখন থেকে কেন্দ্রীয় সংস্থাগুলোর তথ্য ব্যবহার করতে পারবে। এদিকে জিএসএর সিদ্ধান্তকে চূড়ান্ত প্রশাসনিক পদক্ষেপ বলে উল্লেখ করেছে বাইডেনের দল। তাদের মতে করোনা মহামারী মোকাবেলা এবং অর্থনৈতিক পুনর্গঠন সহ বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলার জন্য এই সিদ্ধান্তটি খুবই জরুরি ছিল। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শুরুর দিনই নিজের মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্যের নাম ঘোষণা করলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এর মধ্যে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক পদস্থ কর্মকর্তাও রয়েছেন। বাইডেনের মন্ত্রিসভায় পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন অ্যান্টনি ব্লিংকেন। অর্থমন্ত্রী হিসাবে জ্যানেট ইয়েলেনের নাম ঘোষণা করেছেন ডেমোক্র্যাট নেতা। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী অর্থমন্ত্রী হতে যাচ্ছেন ইয়েলেন। জলবায়ু দূত হিসেবে সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরিকে চূড়ান্ত করেছেন বাইডেন। জ্যাক সুলিভান পেয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব। জো বাইডেনের মন্ত্রিসভার অপর 3 সদস্য হলেন অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক মন্ত্রী অ্যালেজান্দ্রো মেয়ারকাস, জাতিসংঘে যুক্তরাষ্ট্রের স্থায়ী প্রতিনিধি লিন্ডা থমাস গ্রিনফিল্ড এবং জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক অ্যাভরিল হাইনেস। যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে 14 বছরের প্রতিদিন গড়ে 5 শিশু হত্যা বা আহত হয়েছে। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা সেভ দ্য চিলড্রেনের প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়, 2005 থেকে 2019 সাল পর্যন্ত হত্যা বা বিকলাঙ্গের শিকার হয়েছে 26,000-এরও বেশি শিশু। জেনেভায় আফগানিস্তান কনফারেন্স 2020 সম্মেলন শুরুর আগে বিশ্বের দাতা দেশগুলোর কাছে দেশটির শিশুদের ভবিষ্যৎ সুরক্ষার আহ্বান জানান সংস্থাটি। তাদের প্রতিবেদনে আরও বলা হয়, শিশুদের জন্য বিশ্বের সবচেয়ে বিপজ্জনক 11টি দেশের মধ্যে একটি আফগানিস্তান। 2019 সালে দেশটিতে সবচেয়ে বেশি শিশু নিহত বা বিকলাঙ্গ হয়েছে। তথ্যমতে ওই বছর দেশটিতে 874 শিশু নিহত ও 2275 শিশু বিকলাঙ্গ হয়েছে। তাদের মধ্যে 2/3 ছেলে শিশু। আফগানিস্তানের সরকার বিদ্রোহী বাহিনীর মধ্যে লড়াইয়ে বিস্ফোরণ, আত্মঘাতী হামলা সহ অন্যান্য হামলায় নিহত হয়েছেন তারা। 2017 থেকে 2019 সাল পর্যন্ত দেশটিতে 3 শতাধিক স্কুলে হামলা হয়েছে। শুরু হলো বঙ্গবন্ধু টি-20 কাপ। আসরের উদ্বোধনী ম্যাচে বেক্সিমকো ঢাকার মুখোমুখি হয়েছে মিনিস্টার গ্রুপ রাজশাহী। বিসিবি সভাপতি আসরের উদ্বোধন ঘোষণা করেন। টস জিতে ফিল্ডিং বেছে নেয় ঢাকা। প্রথম ওভার সাবধানী ছিলেন রাজশাহীর 2 ওপেনার। তৃতীয় ওভারে স্লিপে আমিনুলের ক্যাচ ফেলেন রাব্বি। 2 ছক্কায় 17 রান করে আউট হন অধিনায়ক নাজমুল শান্ত। এরপর 2 অভিজ্ঞ রনি তালুকদার আর মোহাম্মদ আশরাফুলও উইকেটে থাকতে পারেননি। আর 35 রান করে আনিস আউট হলে রান সংগ্রহের সম্ভাবনা নষ্ট হয় রাজশাহীর। বঙ্গবন্ধু টি-20 টুর্নামেন্ট নিয়ে আরো জানাতে মিরপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জহিরুল ইসলাম। জহির, টসে জিতে বোলিং নিল ঢাকা। উইকেট ব্যাটসম্যানদের পক্ষে থাকবে কিনা সেটা নিয়ে তাহলে টেনশন তো আছেই। আর গ্যালারি যেহেতু শূন্য, তাই আইপিএল এর মতো বিকল্প কোনো সাউন্ডের ব্যবস্থা কি রাখা হয়েছে? দর্শক প্রসঙ্গ পরে আসছি। টস দেখে আসলে যেটা টসটাই আসলে ইন্ডিকেট করছে উইকেটের আচরণ কেমন হতে পারে। টস জিতে কিন্তু মুশফিকুর রহিম তিনি কিন্তু দ্বিধা করেননি, সরাসরি বোলিং এর সিদ্ধান্ত নিয়েছেন এবং তার বোলিং এ যেমনটা দেখেছি আমরা প্রথম 13 ওভার পর্যন্ত এখন পর্যন্ত খেলা হয়েছে। প্রেসিডেন্ট কাপে যেমন উইকেট আচরণ করেছিল অনেকটা সেরকমই উইকেট, সে তুলনায় বেশ স্পোর্টিং। প্রেসিডেন্ট কাপে আমরা শুরুতে দেখেছিলাম বলতে গেলে খেলারই সুযোগ ছিল না ব্যাটসম্যানদের, কিন্তু এখানে কিন্তু স্টে করলে রান পাওয়া যায়। কিন্তু সেই হিসেবে আপনি সাবধানী শুরুর কথা বলছিলেন, রাজশাহী কিন্তু এমনিতেই তারা স্ট্রাগলে খেলারই সুযোগ ছিল না ব্যাটসম্যানদের, কিন্তু এখানে কিন্তু স্টে করলে রান পাওয়া যায়। কিন্তু সেই হিসেবে আপনি সাবধানী শুরুর কথা বলছিলেন, রাজশাহী কিন্তু এমনিতেই তারা স্ট্রাগল করছে, সেরা একাদশ সাজাতে সাইফুদ্দিন ছিটকে গেছেন। এই ক্যাটাগরির ক্রিকেটার নেই। তারা কিন্তু সাবধানী শুরুর পর যেই এরিয়াতে ফোকাস করা উচিত ছিল যে ইনিংস বড় করা, সেই কাজটি করতে পারেনি। নাজমুল শান্তর কথা বলছিলেন,
এক ওভারে 2টি ছক্কা মেরে তৃতীয় ছক্কাটি হাঁকাতে গিয়ে তিনি কিন্তু বাউন্ডারি লাইনের ঠিক সামনেই আউট হয়ে গেছেন এবং শান্ত আউট হওয়ার পর প্রথম উদ্বোধনী জুটিতে 31 রান এসেছিল 8-এর কাছাকাছি রান রেটে। সেখান থেকে কিন্তু আমরা দেখেছি 65 রানে 5 টপ অর্ডার ব্যাটসম্যান তারা কিন্তু ফিরে গেছেন এবং এর পেছনে যে পেসারদের খুব বড় ভূমিকা ছিল সেটা না, বল ক্যারি হচ্ছে, বেশ ভালো ক্যারি হচ্ছে এবং আপনি যদি উইকেটে স্টে করতে পারেন স্কোপ আসবে। এক্ষেত্রে যেটা হয়েছে যে ব্যাটসম্যানরা উইকেট ছুড়ে এসেছে, এর পাশাপাশি ঢাকা ইনিশিয়ালি ফিল্ডাররা খুব স্ট্রাগল করছিল, কিন্তু সময়ের সাথে তারা কিন্তু বেশ অভ্যস্ত হয়ে গেছে এবং তারুণ্য নির্ভর একটি দল ঢাকা। আমরা জানি যে মুশফিকুর রহিম, রুবেল হোসেন সাব্বির ছাড়া খুব বেশি অভিজ্ঞ ক্রিকেটার নেই। যে তারুণ্য নির্ভর একটি দলের কথা বলছিলেন খালেদ মাহমুদ সুজন, সেটার কিন্তু অ্যাডভান্টেজ ঢাকা তুলে নিয়েছে। আমরা দেখেছি দুর্দান্ত একটি ক্যাচ, মোহাম্মদ আশরাফুল খুব ভালো স্টার্ট পেয়েছিলেন, 5 রান করেছিলেন, কিন্তু মনে হচ্ছিল যে আশরাফুল অনেক দূর যাবেন, সেখানে কিন্তু আশরাফুল কনফার্ম একটি ফোর। সেটা কিন্তু নাইম শেখ যেভাবে কাভারে ক্যাচ লুফে নিয়েছেন সেটা অ্যাপ্রিসিয়েট করতে হয়। এ ধরনের ক্যাচ আমরা খুব বেশি দেখি না। তো এই এরিয়াতে ফিল্ডিংয়েই কিন্তু ঢাকা বোলিং পেসাররা খুব ভালো করছেন এবং ফিল্ডিংয়ে নতুন যারা ফিল্ডার আছেন, একটি রান আউটও হয়েছে। ফিল্ডাররা যেভাবে পারফর্ম করছে সেই হিসেবে আসলে রাজশাহী এমনিতেই স্ট্রাগল করছে, তার উপর তাদের দুজন গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান তারা কিন্তু ভালো ফিল্ডিংয়ের কারণে তারা আউট হয়ে গেছেন। তো রাজশাহীর জন্য এই ম্যাচে এখন পর্যন্ত তারা 7-এর আশেপাশে রান রেটে এগুচ্ছে, কিন্তু এখানে উইকেট যেমনটা বলছে আসলে আমরা যদি 7 যদি অ্যাভারেজ ধরি 140-150 রান কিন্তু যথেষ্ট হবে না, কারণ এখানে উইকেট শুরুতেই বলছিলাম যে আগের প্রেসিডেন্ট কাপের যে আরেকটি গুরুত্বপূর্ণ খবর, যদিও সেই খবরের খানিকটা আমরা জানাবো কিছুক্ষণের মধ্যে। আজ সাকিব আল হাসান তার যে নিষেধাজ্ঞা এবং নানা বিতর্কের পর আজকে তিনি মাঠে নামছেন, তো সেই খবরও একটু আপনার কাছ থেকে জানবো সব মিলে কি পরিস্থিতি। এবং আরেকটি বিষয়, ভেতরে দর্শক না থাকলেও যখন খেলা হচ্ছে অনেকদিন পর বাইরের পরিবেশ কেমন, সমর্থকরা বা যারা ফ্যান ফলোয়ার আছে তারা কেউ সেখানে জড়ো হয়েছেন নাকি? এইটা আসলে সহজে অনুমেয়। আপনি যখন অনলাইনে আপনি ফোন খুললেই যখন আপডেট পাচ্ছেন, টিভি খুললেই যখন আপডেট পাচ্ছেন, এখানে এসে যখন আসলে স্কোপ নেই তখন দর্শক কেন আসবে? তো সেটাই হয়েছে, দর্শকরা কিন্তু সে অর্থে আসেনি। কিন্তু এটা বলতে পারি যে প্রচুর দর্শকের আগ্রহ পুরো দেশ জুড়ে কিন্তু প্রেসিডেন্ট প্রতিযোগিতামূলক ক্রিকেট কিন্তু কিছুদিন আগেই শুরু হয়েছিল, কিন্তু এবারে যে আসরটা সেটা কিন্তু টি-20 এবং ভিন্ন আঙ্গিকে হচ্ছে এবং আমরা জানি যে 5টি দলের বিভক্ত করে ক্রিকেটাররা খেলছেন, আবেদনটা বেশি, অনেক কিছু ইমপ্রুভ হয়েছে, শুধুমাত্র দর্শকরা এক্সেস পাননি, কিন্তু সেই এক্সেস কিন্তু তারা বেশ ভালোভাবে অনলাইনে পেয়ে যাচ্ছেন, টিভিতে পেয়ে যাচ্ছেন। সেই হিসেবে আসলে দর্শকরা স্টেডিয়ামের আশেপাশে এসে ভিড় করবেন সেটা আসলে প্রত্যাশা করা ঠিক না। আর সাকিবের দ্বিতীয় ম্যাচ, তারা টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল মাহমুদুল্লাহ রিয়াদ আছেন, তো সেই ম্যাচ নিয়ে অনেকেরই প্রতীক্ষা আছে। তবে তার আগে আজকের এই প্রথম ম্যাচে যে প্রত্যাশা ছিল মোহাম্মদ আশরাফুলকে ঘিরে, সেই প্রত্যাশা কিন্তু খুব বড় করতে পারেনি। আশরাফুল ভক্তদের জন্য খুব বেশি সুখবর এখন পর্যন্ত দিতে পারছি না। বাশার, খেলার খবর জানাচ্ছিলেন সহকর্মী জহিরুল ইসলাম। অপেক্ষা শেষ হচ্ছে, ভক্ত সমর্থকরাও ফিরে পাচ্ছেন সাকিবকে। এই উপলক্ষে বাংলাদেশ ক্রিকেটে বিশেষ দিন বলছেন তামিম ও মুশফিক। তাদের প্রত্যাশা আগের সাকিবকে দেখা যাবে মাঠে। অন্যদিকে টি-20 কাপে সাকিবের অধিনায়ক মাহমুদুল্লাহ বলছেন ম্যাচে সেরাটা দিতে পুরো ফিট টাইগার নাম্বার 1। সাকিব ফিরলেও এখন অপেক্ষা মাশরাফির জন্য, ফিট হয়ে আসরে খেলার সুযোগ আছে নড়াইল এক্সপ্রেসেরও। ম্যাচের আগে শেষ অনুশীলনে সিরিয়াস অধিনায়ক মাহমুদুল্লাহ। প্রতিপক্ষের শক্তি সামর্থ্য, খেলার কৌশল নিয়েই আলোচনা চলছিল টিম মিটিংয়ে। সেখানে মনোযোগী ছাত্র সাকিব। তখন হয়তো ক্ষণিকের জন্য ফিরে গিয়েছিলেন গেল বছরের 19 সেপ্টেম্বর, যেদিন সবশেষ ম্যাচ খেলেছিলেন। অধিনায়কের দায়িত্বে এভাবেই দলকে দিক নির্দেশনা দিয়েছিলেন। বিপিএল এর মতো জমকালো আসর নয়, থাকছেন না বিদেশি ক্রিকেটার। তারপরেও ক্রিকেট বিশ্বের কাছে বঙ্গবন্ধু টি-20 কাপের গুরুত্ব বেড়েছে সাকিবের ফেরার আসর হিসেবে। দুই সতীর্থ তামিম মুশফিকের কাছে সাকিবের ফেরার দিনটা বিশেষ কিছু। ওর জন্য বড় দিন, বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা ইম্পর্টেন্ট দিন, বিকজ ওর ক্যালিবারের প্লেয়ার ফেরত আসতেছে। আই এম শিওর ওর ফ্যান্সরা উইল বি ওয়েটিং ফর টু সি হিম। ওয়ার্ল্ড ক্রিকেটই ওয়েট করছে যে সে আমাদের নাম্বার 1 অলরাউন্ডার এবং আমাদের নাম্বার 1 প্লেয়ার, এবং আমরা অনেক মিস করেছি এবং আমরা রিয়েলি লাকি। আশা করছি আমাদের সাথে যেন ও ছাড়া আর অন্য সবার সাথে ভালো খেলে। নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর সাকিবকে কাছে থেকে সবচেয়ে বেশি দেখেছেন মাহমুদুল্লাহ। অনুশীলন করেছেন একসাথে। সাকিবের ম্যাচ ফিটনেস নিয়ে তাই তো কোনো সন্দেহ নেই অধিনায়কের। পরিকল্পনার বিশেষ অংশ জুড়েই থাকছেন বিশ্বসেরা অলরাউন্ডার। সাকিবের যে ক্যালিবার বা ক্যাপাবিলিটি, আমার মনে হয় না যে ওটার কোনো প্রশ্ন থাকবে ওর অ্যাচিভমেন্ট বা ওর পারফরমেন্সের ক্ষেত্রে।
তো আমি বিশ্বাস করি যে ও ফার্স্ট ম্যাচে ও নিজেকে মেলে ধরতে পারবে। অপেক্ষা এখন মাশরাফির ফেরার। দিনে দিনে অবস্থার উন্নতি হচ্ছে। রিয়াবের সাথে ফিটনেস ফিরে পাওয়ার কাজ শুরু করেছেন। ডিসেম্বরের শুরুর দিকে বল হাতে নেবেন, ফলে টি-20 কাপে ম্যাচকে দেখার সুযোগ থেকেই যাচ্ছে। এই টুর্নামেন্টের পার্সপেক্টিভে বললে সেক্ষেত্রে লাস্টের 2 থেকে 3টা ম্যাচ হয়তো বা ও কাভার আপ করতে পারবে ইন গ্রুপ স্টেজ। হ্যাঁ, লেটস সি, বাট অ্যাট দিস পয়েন্ট অফ ভিউ, অ্যাট দিস মোমেন্টে এটা বলা খুবই টাফ। মাশরাফি ফিরতে পারলে টি-20 আসর জমবে পঞ্চপাণ্ডবের উপস্থিতিতে। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সংবাদ দুপুরের বিরতিহীন আয়োজন আজ এ পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আর ফেসবুক, ইউটিউব ও টুইটারে চোখ রাখুন সংবাদের আরো বিস্তারিত।